পরিচান ঈশিতা রহমান সঞ্জিদা সিমরান। পর্ব 6 থেকে 10। কালবৈশাখী ঝড়ের মতোই তাণ্ডব চালিয়েছে কালো রাতের ঝড়। গাছের ছোট ছোট ডালপালাগুলো উড়ে এসে পড়েছে অন্দরমহল ও বৈঠক ঘরের উঠোনে। গাছগাছালির পাতাতেও ভরপুর হয়ে আছে। ঠিক তেমনি ভাবেও ঝড় নদীর নালায় তাণ্ডব চালিয়েছে। বিন্দুদের নৌকা খানি সারা রাত দুলেছে। ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টে যায়নি, তাহলে ওদের থাকার জায়গা বলতে আশ্রয়কেন্দ্রই শেষ ঠিকানা হতো। কিন্তু নৌকায় দুটো ফুটো হয়ে গেছে। চুয়ে চুয়ে পানি ঢুকেছে সারা রাত। বিন্দুর মা চন্দনা দেবী আর সখা নৌকার পানি ফেলেছে। রাতের দুচোখের পাতা আর এক করেনি তারা। কিন্তু ইন্দু বিন্দু দুই বোন মরার মতো ঘুমিয়েছে। শত ডেকেও চন্দনা ওদের তুলতে পারেনি। ওদের এক কথা মরলে মরুক, তবুও ঘুম ছাড়বে না। দরকার পড়লে ঘুমের ঘোরেই নৌকার তলে চাপা পড়ে মরবে। এজন্য সকাল হতেই চন্দনা দেবী বকাবকি শুরু করে দিয়েছে। চিল্লিয়ে বলতেছে, তবু মতো মায়া লাগতো না আমার। ছোট পোলাডারে নিয়ে সারা রাত জল হেচলাম আর ছেমুড়ি দুইটা গতরে তেল লাগাইয়া ঘুমাইল। হারামজাদি, হতচ্ছাড়ি, তোর বাপের তো খবর নাই। আইজ খাইবি কি? গলায় ঢালনের মতো কিছু নাই। আমি মরি আমার জ্বালায়, কেউ একটু দেহেও না। এত মানুষ মরে আমি মরি না কেন? কপাল চাপড়াতে চাপড়াতে চন্দনা নৌকায় বসে বসে আধভাঙ্গা গামলা দিয়ে পানি ফেলছে। সাথে চোখের পানিও ফেলছে। ছেলে মেয়েদের নিয়ে আর পাচ্ছে না চন্দনা। বিয়ের পর থেকেই কষ্ট করে আসছে। স্বামী মহেশ মাছ বিক্রি করে কোনোরকমের সংসার চালায়। তবুও কিসের যেন কমতি থেকেই যায়। সব টাকাই যদি সংসারের পিছে খরচ হয়ে যায়, তাহলে সঞ্চয় করবে কি? মেয়ে দুটো তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। কিভাবে কি করবে তা ভেবে ভেবে চন্দনার দুঃখের শেষ নেই। কিন্তু মহেশ অত ভাবে না। কিভাবে দুটা টাকা সঞ্চয় করবে মেয়ে বিয়ের জন্য তাও ভাবে না। 3 সন্তানকে মহেশ খুব ভালোবাসে, বিশেষ করে বড় মেয়ে বিন্দুকে। কেননা বিন্দু নাকি দেখতে একদম মহেশের মতো। শ্যামলা গায়ের রং, চোখ, এমনকি স্বভাবটাও মহেশের মতোই। এজন্য মহেশ বাকি সন্তানদের থেকে বিন্দুকে একটু বেশি স্নেহ করে। এজন্য প্রায়ই মহেশের সাথে ঝগড়া হয় চন্দনার। মেয়ে মানুষ, বাড়ন্ত বয়স, কখন কি ভুল করে বসে কে জানে। তাছাড়া মেয়ে তো আরেকটাও আছে, ওকেও তো বিয়ে দিতে হবে। চন্দনার কথা যেমন আগেও কেউ কানে নেয়নি, তেমনি আজকেও কেউ কানে নিল না। ইন্দু গিয়ে মাটির চুলা জ্বালাতে বসে পড়ল আর সখা নিজের ছেঁড়া গামছায় করে আনা ফলপাকুড় বের করতে বসল। বিন্দু কলা গাছের ভেলাটা নিয়ে বের হয়ে গেল। ঝড় থামলেও মেঘ কমেনি, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, কিন্তু এই বৃষ্টি বিন্দুকে ভেজাতে ব্যর্থ। ভেলা নিয়ে শাপলা বিলে এসেছে সে। হাতের বাঁশটা ভেলার উপর রেখে উবু হয়ে বসে কতগুলো শাপলা তুলল। আরো কিছু শাপলা তুলতে হাত বাড়াতেই একটা নৌকা এসে ধাক্কা দিল ভেলায়। কেঁপে উঠল বিন্দু, পড়ে যেতে গিয়েও পড়ল না। উঠে দাঁড়িয়ে বলল, মাগো মা, এমনে ঠেলা মারে কেউ। আরেকটু হইলেই পইরা যাইতাম গা। নৌকা থেকে বেরিয়ে এলো সম্পান। এক লাফে ভেলায় উঠে দাঁড়ালো, বলল, এইখানে কি করস? মনে হয় বুঝো না কিছু। শাপলা না নিলে খাইতাম কি? কেন, তোর বাপে কই গেছে? বিন্দু আরো কিছু শাপলা তুলতে তুলতে জবাব দিল, গঞ্জের হাটে গেছে কাইল। ঝড়ের লাইগা আইবার পারে নাই। সম্পান কিছু বলল না। এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখে নিল। না, কেউ নেই। সম্পান আরেকটু এগিয়ে এসে বলল, জানস বিন্দু, শহরের ডাক্তারবাবু আমার কাছে পরীর কথা জিগায়। বিন্দুর হাত থেমে যায়। উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, তুমি কিছু কইছো মাঝি? পাগল নাকি কিছু কমু? আমার মনে হয় হ্যাঁ, আমার কথা বিশ্বাস করে নাই। পরীরে হে দেখতে চায়। কও কি? এই কথা তো পরীরে জানাইতে হইব। পরী জানলে কি করব কে জানে। সম্পান বিন্দুকে আশ্বাস দিয়ে বলে, কিচ্ছু হইব না রে। আমাগো পরী সব সামাল দিতে পারবো। আইজ রাইতে যাবি তোরে পদ্মায় ঘুরামুনে। বিন্দুর মুখে হাসি ফুটে উঠল, বলল, পরিবানুরেও কই? ও যাইব নে। বাইর হইতে পারবো তো পরী। তাইলে নিয়া যামুনে। তুই তৈয়ার হইয়া থাকিস তাইলে। সম্পান আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে চলে গেল। অনেক কাজ তার। আজকে ওষুধ আনতে শহরে যেতে হবে তার। সারাদিন কাজ করলেই রাতে ছুটি পাবে সে। শাপলাগুলো একসাথে জড়ো করে বেঁধে নিল বিন্দু, তারপর দাঁড়িয়ে বাঁশটা হাতে নিয়ে চলল নিজের গন্তব্যে। এর আগেও অনেকবার সে সম্পানের সাথে পদ্মায় ঘুরতে গিয়েছিল। তবে পরীর সাথে হাতে গোনা কয়েকবার গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে। পরী জমিদার বাড়ির সবাইকে ধোঁকা দিয়ে তো সবসময় আসতে পারেন না, তাই বিন্দু আর সম্পানই ঘুরতে যেত। সম্পান মাঝি হলো পদ্মার রাজা আর বিন্দু হলো পদ্মারানী। এই উপাধি পরী ওদের দিয়েছিল। সম্পান বিন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী হলো পরী।
তবে বিন্দুর সাথে পরীর বন্ধুত্ব যেন আচমকাই হয়ে গেছে। পরী তখন ছোট ছিল। গ্রামের কারোর সাথেই সে বন্ধুত্ব করতে চাইত না। অনেক ধনী পরিবারের সন্তান থাকতেও গরিব হিন্দু সম্প্রদায়ের এই মেয়েটিকেই সে নিজের বন্ধু হিসেবে বেছে নেয়। জনের প্রাণের সখী। মুদি দোকান ছিল মহেশের, তবে সেটা হিন্দু আর বিন্দুই চালাতো বেশি। মহেশ ঘুরত পরের নৌকায়, জাল ফেলত নদীতে। ওই দোকানে এসে বিন্দুর সাথে প্রথম পরিচিত হয় পরী। গোজদন্তনীর হাসিতে সেদিন যে পরী কি মাধুর্য দেখেছিল তা একমাত্র পরী জানে। বিন্দুর পরনের সুতির শাড়িটা সবসময় নোংরা ধুলোবালি মাখা থাকাতেও পরী ওকে জড়িয়ে নিত নিজ বক্ষে। বিন্দুর শত বাধাও সে মানত না। পরীর নিরহংকারতা দেখে বরাবরই মুগ্ধ বিন্দু। না আছে রূপের অহংকার, আর না আছে টাকা পয়সার অহংকার। এজন্য বিন্দুর প্রিয় পাত্রী পরী। শাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ভিড়ালো জমিদার বাড়ির ঘাটে। ভয়ে ভয়ে পা ফেলল জমিদার বাড়ির চৌকাঠে। দেলোয়ার আর লতিফ বাধা দিল না বিন্দুকে, কারণ তারা জানে বিন্দু পরীর সাথেই দেখা করতে এসেছে। তবে বিন্দুর ভয়ের একমাত্র কারণ হলো আবিরজান। বিন্দু বিধর্মী হওয়ায় তাকে ঘরে আসতে দিতে চান না আবিরজান। বিন্দুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন। সেজন্যই বিন্দু লুকিয়ে আসে এই বাড়িতে। এখন বন্যা থাকায় আসতেই পারে না। জেসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু। যাওয়ার আগে আবিরজানের ঘরে উকি দিতে ভোলেন না সে। আচমকা বিন্দুর আগমনে হকচকিয়ে গেল পরী, তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি। এতদিন কোথায় ছিল? তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, তুই এখানে আইসস কেন? ক্যাডা তুই? হাসল বিন্দু, সাথে সাথেই ওর গজ দাঁতটা যেন উদয় হলো। পরী একখানে শ্যামকন্যার হাসি দেখল, যেন মুক্ত ঝরছে ওই হাসি থেকে। বিন্দুর হাসি দেখে পরীর বলতে ইচ্ছে করছে, এইভাবে হাসিস না, আমার খুব হিংসে হয়। এই মেয়ের রূপ নয় হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে, যেমন করে সম্পানের মন ভুলিয়েছে। পরী বলল, থাক আর হাসতে হইব নাকি কইবি তাড়াতাড়ি? বিন্দুর মুখের রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরীর মন। অনেক দিন বেরোনো হয় না। মুহূর্তেই বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মখমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আইজ তুই এই কাপড়টা পরিস। শাড়িটাতে হাত বুলিয়ে বিন্দু পরীর দিকে তাকিয়ে বলে, তুই তো কাপড় পরস না পরিবানু, তাইলে এত সুন্দর কাপড় পাইলি কই? পরী চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে গুজে দিয়ে বলে, সোনা আপার ঘরে পাইছি। এই কাপড় তো কেউ পরব না, তাই তোরই দিলাম। নিয়া যা আইজ পরিস, তোরে খুব সুন্দর দেখাইবে। খুশি হলো বিন্দু। শাড়িটা নেতিয়ে পরা আঁচলটা দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হলো সে। উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, যেদি তোমার শরীরটা আইজো খারাপ? যেদিনই আহি সেদিনই দেখি অসুখ তোমার। পরীর বাপরে কইয়া একটা ডাক্তার দেখাও। কবিরাজ রে তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করে, আইজ পরী কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরীর দাদি দেখলে চিল্লাইব। বিন্দু আর দেরি করল না, দৌড়ে চলে গেল। ঘাটে গিয়ে ফেলায় চড়তেই দেখল শহুরে ডাক্তারদের নৌকা বিছে। ওদের দেখেই বিন্দুর মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতেই ভুলে গেছে। রাতে বলে দেবে ভেবে বিন্দু ভেলা ভাসালো চলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম, শেখর আর আসিফ। আজকে পালকের মুখে সবই শুনেছে ওরা। এমনকি অবাকও হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালির চলে যাওয়ার। এর মধ্যে একটিবার ও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। আশ্চর্যিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে। মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত তাই না? পালঙ্কের উপর পা তুলে বসে আছে আসিফ, আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখেছেন জমিদার। এজন্যই মেয়ের কোন খোঁজ নেননি। তাছাড়া আমার মতে দোষটা তো একা জমিদারের নয়, ওনার মেয়েরও আছে। সেও চাইলে এখানে আসতে পারত। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে? দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওটাই প্রধান সমস্যা। কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না। এরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞেস করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে চাইছিস, মানে তোর দেখার ইচ্ছা এটা কি শুধু ইচ্ছা না অন্য কিছু? ভালোবাসা নাকি আকর্ষণ? চটজলদি ওর দিতে পারল না নাইম। সত্যি কথাই তো বলেছে আসিফ। সে কি শুধু ইচ্ছে পূরণ করতেই পরীকে দেখতে চায়, নাকি এর মধ্যে অন্য কিছু আছে?
কিছুক্ষণ ভেবেই নাইম বলল, জানি না কেন ওই মেয়েটাকে দেখার এত ইচ্ছা করছে। যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই, আর যদি ভালোবাসা বলে তাহলে। দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ। পূর্ণচন্দ্র নয়, অর্ধচন্দ্র। কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীতে আলোকিত করে তুলেছে। নৌকাগুলো হালকা দূর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে। চাঁদের আলো পড়ছে পানিতে, চিকচিক করে উঠছে পানি। ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নেচে উঠছে। নৌকার কোনায় বসে পানিতে পা ডুবিয়ে দিয়েছে পরি। মাথার ঘুমটা ফেলে বড় করে শ্বাস নিল সে। মুহূর্তেই যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ। এই ঘ্রাণটা খুব পরিচিত পরির। এটা তো নূরনগরের ঘ্রাণ। মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা। বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে। নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বৈঠা হাতে। আর ওর কোল ঘেঁষে বসেছে বিন্দু। পরনে পরির দেওয়া মখমলের কাপড়টা বেনি করে তাতে ফিতল গুজেছে। সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্মারানীকে। আর বিন্দু বারবার লাজুক হাসছে। ছুঁয়ের কারণে ওপাশে বসে থাকা পরীকে ওরা দেখতে পাচ্ছে না। ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে আর পরীকে একা ছেড়ে দিয়েছে। একাধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পরী। ইচ্ছা করছে শব্দ করে হাসতে, কিন্তু ওর মাঝে ওকে বারণ করে দিয়েছে জোরে হাসতে। সেজন্য হাসতেও পারছে না সে। তবে প্রকৃতি যেন আজ পরীর জন্যই সেজেছে। তাদের প্রধান কাজই যেন পরীকে খুশি করা। পরী পা ডোবাতে ডোবাতে হাঁক ছাড়ল, ও সম্পান মাঝি, ও পদ্মার রাজা তোমার রানীরে ঘরে তুলবা কবে? ওপাশ থেকে সম্পানও জোর গলায় বলল, বন্যা যাক, তারপর শহরে জামু কামে। যদি কাম পাই তাইলে এই শীতের মধ্যেই ঘরে তুলমু বিন্দুরে। সম্পানের কথায় লাজুক হাসে বিন্দু। মুক্তচড়া সেই হাসিতে বরাবরের মতো এবারও মুগ্ধ নয়নে দেখে সম্পান। পরী আরো কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছুঁয়ের ভেতরে ঢুকে পড়ে। বিন্দুও পরীর দেখা দেখে ছুঁয়ের ভেতরে পরীর পাশে গিয়ে বসে। নৌকা কাছে আসতেই শায়েরের গলার আওয়াজ ভেসে আসে, আরে সম্পান তুমি? যাক, ভালোই হয়েছে। আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। শায়েরের কথায় একটু ভয় পেল সম্পান। পরী তো ছুঁয়ের ভেতরে। বিন্দুকে নিয়ে কোন সমস্যা হবে না, কিন্তু পরীকে যদি শায়ের চিনে ফেলে। শায়ের আদৌ পরীকে কখনো দেখেছে কি না তা সম্পান জানে না, তবুও ভেতরে ভেতরে একটু সন্দেহ ঘুরপাক খাচ্ছে সম্পান। শায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে। বৈঠকঘর আর অন্দরমহলের মাঝে উঁচু দেওয়াল বাঁধানো। আসিফের ঘাড়ে পা রেখে দেওয়াল টপকে অন্দরমহলে ঢুকল নাইম। শেখরও নাইমকে অনুসরণ করেই ঢুকল। কিন্তু আসিফের সাহসে কুলায় না। পরীর হাতে ধরা খেয়ে সে মধ্যম খেতে চায় না। যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সাহায্য করার জন্য ওর শাস্তি কম হলেও হতে পারে। এই ভেবেই উপরওয়ালাকে একমনে ডেকে যাচ্ছে আসিফ। পরীর বুদ্ধিমত্তা দেখেই আসিফ বুঝে গেছে যে হয়তো আজকে কিছু একটা হবেই। ওরা হয়তো ধরা খাবেই। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে একমনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছুঁয়ের ভেতরে বিন্দুসহ আরেকজনকে দেখে শায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে ছুঁয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোন কোথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু সে হুহা করছে। শায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে। কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছা করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে। আর ওর সব আশা আকাঙ্ক্ষা শায়ের শেষ করে দিল। পরীর এসব ভাবনার মাঝেই শায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান, মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এই দায়িত্ব আমার খাম। শায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়ি নেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদের ও লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকল। আপন মনে বৈঠার হাল ধরে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজন রমণী বসে আছে ছুঁয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোন শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতির যেন এই গুমট ভাবটা পছন্দ হলো না। তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে ওঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কিবা মাঝি? বৃষ্টি আইব নি? ঝড় হইব নি? এত ডরাস কেন বিন্দু? আমি আছি, শায়ের দাদা আছে। পর থেমে গেল সে।
পরীর নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করেই সে বলল, মায়া মানুষের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল, মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ। তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতি পত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোন পুরুষের নেই, সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি বলো সম্পান? একেবারে ঠিক কইছেন দাদা। আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হও, খালি ভয় পায় আমি যখন না থাকমু তখন। বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে হ্যালো সম্পানকে কথা শেষ করতে না দিয়েই জোরে বলল, তোমারে না কইছি এমন কথা কইবা না। তারপরও কেন এমন কথা কও বারবার? আর মরার কথা কইবা না কইয়া দিলাম। বোকা বনে গেল সম্পান। সে বলল, কি আর মেয়েটা বুঝল কি? তবে সম্পানকে নিয়ে বিন্দু একটু বেশি ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে পারত তাহলে নিজেকে শান্ত করতে পারত। কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারেনি। সেখানে বিন্দুও ব্যর্থ। সম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাবব। যা ভিতরে গিয়ে বসো। রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসে। পরী অত কিছু খেয়াল করল না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝেছে। যা পরীর ভালো লাগলো, তবে মুখ ফুটে কোন কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝে গুনগুন করে গান ধরল। নদীর সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়। সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনটা বাড়ির চার দেয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় দুবোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখছে মালা তা জানেন না সে। মা কে অনেক প্রশ্ন করে ওর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছুঁয়ের ভেতরে এসে বসে। কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পান বলে, ও দাদা ভেতরে আয়া বহেন। আমনে থাকলে পুরা ভিজে যাবেন তো। ভেতরে জন নারী আছে সম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যায় কিভাবে? সম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানত না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার সায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকলো না। পরী ভারী অবাক হচ্ছে সায়েরের কাছে। তার মানে সায়ের এটা বোঝাতে চাইছে যে পরী অনুমতি না দেওয়া পর্যন্ত সায়ের ভেতরে এসে বসবে না। তাই পরী বলল, আপনি ভেতরে আয়া বহেন, আমাগো কোন সমস্যা হইব না। অনুমতি পেয়ে সায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসল। এতটুকু সময়ে সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতে গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে। পরী নিজের ঘোমটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচও বাড়িয়ে দিতেই আলোকিত হলো নৌকা। ওড়নার ফাঁক গলিয়ে আচোখে সে সায়েরকে দেখে নিল একবার। এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। দেওয়ে দেওয়ে দুলছে নৌকা। 4 জন এমন ভাবে বসে আছে যেন এই নৌকায় তারা 7 সমুদ্র 13 নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে হতো। পরী আর সায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুজন এসেই তালগোল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সম্পান ছুঁয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরের একপাশের ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি। কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় জনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউ থাকেন না বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। 9 টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়ত। যেতে যেতে সামনেই পড়ল মালার ঘরটি। সেখানে উকি দিয়ে দেখল মালা শুয়ে আছে। একা নয়, সাথে জেসমিনও আছে।
সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক, মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয় কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোন অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভেতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস এখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু। আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার ডানা নেই। তো জানা, তোর জন্য পরীর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সাদরে গ্রহণ করবে বলে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলে, তোদের কথা শেষ হলে বল পরীর ঘর কোনটা। পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বলতো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম নাছোড়বান্দা। সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না। ধরা পড়লে যে কি হবে। আবিরজান নাক ডেকে ঘুমাচ্ছেন। বাইরে থেকেও শোনা যাচ্ছে। আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে। দুহাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেওয়াল ফাটিয়ে দেবে। নেহায়াত দেয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকার সম্পূর্ণ, অন্দরমহলের ফাঁকফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে না। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতেই ওরা চারিদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়েই ঘরে ঢুকল নাইম। কারণ সবগুলো ঘরই বন্ধ। আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের উপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধুকধুক করছে। শেখর পেছনে থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরী? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতো বলল সে। এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পরীর ঘর, কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয় এই ঘরটাও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরী? গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে। জনেই চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে। তাহলে পরী কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটাই পরীর ঘর। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরী কোথায়? কিছুক্ষণ ভাবল নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরী বাড়িতে নেই। রাতের আধারে সে কোথাও গিয়েছে। কিন্তু কেন? শেখর ও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো, পরী যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণ টের পেয়ে যেত। হয়তো ওদের ধরেও ফেলতো, তার মানে সত্যি সত্যি পরী বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরী? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে। সায়ের নেমে গিয়ে কোন দিকে না তাকিয়েই চলে গেল। এমনকি সম্পানের সাথে কোথাও বলল না। সায়ের চলে যাওয়ার কিছু সময় পর পরীও নামল। বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল। সেখানে একটা বড় পেয়ারা গাছ উঠে গেছে দেওয়াল পর্যন্ত। গাছ বেয়ে উঠে দেওয়াল টপকালো পরী। তারপর বড় আমগাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে। আমগাছটায় ছোট ছোট ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পরীর। তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোট থেকেই আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকল। নিজের ঘরে আসতেই জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখল পরী। ছেলেটা বড্ড ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না। যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্যই পরী যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুম্মানকে নিজের সাথে রাখে। পরীর বের হওয়ার কথা জুম্মানও জানে। সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরে এসেই নতুনত্বের গন্ধ নাকে এলো পরীর। এটা যে কোন পুরুষের গায়ের গন্ধ সেটা বেশ বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে? হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারিদিকে চোখ বুলায় পরী।
মেঝেতে চোখ দিতেই কাদা মাখা পায়ের ছাপটা স্পষ্ট হয়ে ওঠে। একজন নয়, দুইজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে হেলো পরি, কিন্তু কাউকেই দেখল না। তাই মাথায় ঘুমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে শায়েরকে দেখতে পেল। গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছে। এভাবে খালি গায়ে লোকটাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পরি। দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়ো করেই আরেকটা পাঞ্জাবি গায়ে জড়ালো শায়ের। হারিকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় শায়ের। আর নিজেকে ওই অবস্থায় কোন নারী দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে। তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করে পরে ফেলেছে। চুলগুলো ঠিকমতো মুছতেও পারল না। কোন দরকার ভেবে দ্রুত পায়ে পরীর সামনে এসে দাঁড়ায়। তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে শায়ের। সে ভেবেছিল কুসুম এসেছে, কিন্তু কাছে এসে বুঝতে পারল এটা কুসুম নয়, অন্য কেউ। কিন্তু জেসমিন বা মালা নয়, এটাও সে বুঝতে পারল। তাহলে কি এই মেয়েটা পরি? এই মুহূর্তে শায়েরের সামনে জমিদার কন্যা পরি দাঁড়িয়ে তা বুঝতে বেগ পেতে হলো না শায়েরের। তাই সে বলে উঠল, কোন সমস্যা হয়েছে? আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে? কথাটা সে মাথা নিচু করেই বলল। তবে শায়েরের কথার ভাবে বোঝা গেল সে পরীকে চিনেছে। কিন্তু কিভাবে? এর আগে কখনো শায়েরের মুখোমুখি হয়নি পরি। তাহলে চিনল কিভাবে? পরি মাথা নাড়ে শুধু। শায়ের বলল, এত রাতে ঘর থেকে বের হবেন না। যে কোনো সময় বিপদ আসতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন তা আমি জানি, তবুও সাবধানের মার নেই। পেছনে থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুবই কঠিন। কোন সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিন। পরি চুপ থেকে কথাগুলো শুনল। ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো, বলল, পাহারা বাড়ায় দেন। অন্দরে কেউ ঢুকেছিল। ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই। এটুকু বলে দরজা বন্ধ করে দিল পরি। মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে শায়ের। মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায়। পরীকে সে কখনো দেখেনি, আর না দেখার ইচ্ছা আছে। কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শুনেওনি। সে সময় তার নেই। আফতাব সবসময় তাকে কাজের উপর রাখে। আজ এখানে, কাল ওখানে, তো পরশু সেখানে, দৌড়ের উপর থাকে সে। তবে এবার শায়ের ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নিবে। আর এত কাজ করতে ভালো লাগে না। তখনই মনে পড়ল পরীর বলা কথাটা। অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল। কিন্তু সে কে হতে পারে? একথা আফতাবের কানে গেলে হুলস্থুল কাণ্ড ঘটাবে। এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে। দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দেওয়া হয় না। এই সুযোগে যে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায় ছিল না শায়েরের। তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমাতে চলে গেল। কিন্তু সেই রাতে পরীর আর ঘুম হলো না। মাথায় একটা কথাই ঘুরঘুর করছে যে কে এসেছিল। পরী তো যাওয়ার সময় বাইরে থেকে দরজার ছিটকিনি তুলে দিয়েছিল, কিন্তু এসে দেখে দরজা হাতো করে খোলা। সন্দেহ দমানোর জন্য কাঠের টেবিলের উপর হারিকেনটা রাখল সে। তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাঁজ থেকে কঙ্কিত খাতাটা বের করে উলট পালট করে দেখতে লাগলো পরী। যেদিন সোনালী রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পরীকে দিয়ে যায় এবং কঠিন সুরে আদেশ দেয়, শোন পরী, তোর যেদিন 15 বছর বয়স হবে সেদিন এই খাতাটা খুলে পড়বি। কিন্তু পরী কি আর অত কিছু বোঝে? সে তখন বোকার মতো তাকিয়েছিল। খাতাটা নিতে না চাইলেও সোনালী জোর করে দিয়ে গেছে। বড় বোনকে নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পরী। সারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য করতে দেখা যেত পরীকে। আর খুব ভালোবাসত। তাই সোনালীর কথার অবাধ্য পরী হয়নি। 15 বছর বয়সে পা দিয়েই খাতাটা খুলে বসেছে। কিন্তু সোনালীর এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পরী। স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টায় পড়ি। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, পাতা উল্টে দেখো একটা গল্প লেখা। এই গল্পটি পড়ি ছাড়া অন্য কারো পড়া মানা। আনমনে হাসল পড়ি। তারপর পাতাটা উল্টে ফেলে। ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে। ভালোবাসা, ভালো লাগা, মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায়। আর তার চোখে না কাউকে ভালো লাগে। এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব। এসব আমাকে রাখালি বুঝিয়েছে। বুঝতাম না যে ভালোবাসা কি। কাউকে কখনো ভালোও লাগেনি। এমনকি বুঝতেও পারিনি যে আদৌ আমার কাউকে ভালো লাগে কিনা। সেদিন ওই রাখালি আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালো লাগা আমাকেই বুঝিয়েছে। অবাক করে দিয়েছে আমাকে। স্কুল থেকে ফেরার সময়ে রাস্তায় দেখা হতো রাখালের সাথে। সে নাকি আমার জন্যই দাঁড়িয়ে থাকতো। প্রথমে অত কিছু ভাবতামই না।
14 বছর বয়সে আর কত বুঝবো। একটি সে কোথা থেকে এসে হাতে একটা চিঠি গুজে দিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। শানু আর দীপা দুপাশে থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল। বাড়িতে এসে চিঠিটা খুলে একরাশ মুগ্ধতা ফিরে ধরেছিল আমাকে। এত সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে তা আমি কখনোই ভাবিনি। আমি জানি পরি, তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে। পড়বি? তাহলে পরের পাতা উল্টা। সত্যি পরির জানতে ইচ্ছে করছে, তাই সে দ্রুত পাতা উল্টায়। ভাতের দানাকে আঠা বানিয়ে চিঠিটা আটকানো রয়েছে খাতার পৃষ্ঠার সাথে। পরি সেটা খুলে পড়তে লাগলো। স্বর্ণকেশী কন্যা সোনালী। পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো? কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয়, তার অনুমতি নিতে হয়। আমি জানি না আমি তোমার প্রিয় কিনা, কিন্তু তুমি আমার প্রিয়, আমার প্রিয়তমা। আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে, তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর উঠতেই পারছি না। এখন তুমি যদি আমাকে একটু ওঠাও তাহলে খুব ভালো হয়। যখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও, ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে। ঘাসগুলো তোমার কোমল পায়ের স্পর্শ অনুভব করে। আমার খুব হিংসে হয়, আমি কেন পারি না। বইগুলোর উপরও রাগ হয়, কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো। মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দেই, কিন্তু ওরা তো আর ব্যথা পায় না, মেরে কি লাভ। তবে শুনে রাখো গজদন্তিনী, তোমার হাসিতে আমি রোজ মরি। এভাবে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেলো না, তাহলে খুব ভালো হয়। মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসি থেকে। তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব। তোমার হাসিতে বারবার মরতে চাই আমি। দয়া করে বাঁচাও আমাকে। রাখাল। অধর জোড়া প্রশস্ত করে হাসল পরি। হারিকেনের লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণীর হাসিজ্বর বস্তুগুলো ছাড়া কোন জীব দেখতে পারল না। যদি কোন পাখিও সেই হাসি দেখত তবে নির্ঘাত সেই হাসিতে মুগ্ধ হতো। এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পরি। পৃথিবীতে কেউ এত ভালোভাবে চিঠি লিখতে পারে পরি তা আজ জানল। রাখালের চিঠিটা না পড়লে হয়তো বুঝতো না কখনো। চিঠিতে গজদন্তিনীর প্রশংসা করেছে রাখাল। বিন্দুর মতো সোনালীর ও গজদাঁত আছে, সেজন্যই বিন্দুর প্রতি পরির টানটা অন্যরকম। বিন্দুর মধ্যে সোনালীকে দেখতে পায় সে, শুধু গায়ের রংটাই পার্থক্য। পরি দেরি না করে পড়া শুরু করল। সেই চিঠিটা পড়েই সোনালীর রাখালের প্রেমে পড়ে গিয়েছিল। তারপর ছোট ছোট প্রেম জড়ানো অনুভূতির কাহিনী লিখেছে সোনালী। ভরা বর্ষায় রাখাল ওর জন্য কদম গুচ্ছ নিয়ে আসতো, কখনো বেলি ফুল। স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে গুজে দিত নিজের অদম্য অনুভূতি। শাপলা বিলে নৌকায় করে ঘুরে বেড়াতো জনে। পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালী। আকাশকে বিধাতা সুন্দর করে বানিয়েছেন। এই ধরনী তার থেকেও বেশি সুন্দর। আমার তা দেখতে ইচ্ছে করে না। মনে হয় তুমি না থাকলে এই পৃথিবী সুন্দর লাগতো না। বৃষ্টি এত মোহনীয় লাগতো না। ঘাসগুলো নেতিয়ে পড়তো, বিচিত্রময়ের ফুলগুলো বিচ্ছিরি রং নিত, পদ্মার পানি কালচে হয়ে যেত, নূরনগর শান্ত হয়ে পড়তো, আর এই রাখাল রং হারা হতো। শান্ত নজরে সোনালী তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসত। এত ভালো সোনালী নিজেও রাখালকে বাসতে পারেনি। চোখের অশ্রুগুলো হানা দিল কপোলদ্বয়ে। আনন্দ অশ্রু, যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয়। এই অশ্রু রাখালকে বড় শান্তি দেয়। ও বুঝে যায় এই স্বর্ণকেশী কন্যা ওর ভালোবাসা খুব করে বুঝে গেছে। আরও কিছু ঘটনা তুলে ধরেছে সোনালী। শাপলা বিলে ঘুরতে গিয়ে আফতাবের কাছে ধরা খাওয়ার পরের কাহিনী। একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচূর্ণ হয়েছিল সোনালীর দেখানা। রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে। কাঠের লাকড়ির মারের দাগে 7 দিন জ্বরে ভুগেছিল সে। তবুও রাখালের নাম ভোলেনি সে। এর পরের দিনগুলো আরো দুর্বিষহ হয়ে ওঠে। আঘাতে আঘাতে দিন কাটে ওর। মায়ের কাছে আসার সুযোগও থাকেন না তখন। বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে। তারপরের সবকিছু পরির জানা। আফতাবের উপর রাগটা পরির আরো বেড়ে যায় তখন। তবে ও পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে। সেদিনের পর থেকেই পরি আর রূপালীর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় আফতাব, সাথে বাড়ির সব মহিলাদেরও। তারপর আসে সেই দিন যেদিন সোনালী পালিয়ে যায় রাখালের সাথে। ওকে সাহায্য করেছিল রূপালী। রূপালীর কাছে শানু প্রায়ই আসত সোনালীর খবর নিতে, তাও গোপনে। সেই সুযোগ লুফে নিল সোনালী। ঘরের জানালা দিয়ে রূপালী আর পরি লুকিয়ে কথা বলতো বোনের সাথে। রূপালীর কাছে একখানা চিঠি গুজে দেয় সোনালী, আর সেটা শানু পৌঁছে দেয় রাখালের কাছে। রাখালের কি অবস্থা হয়েছিল তা সোনালী জানতে পারেনি, শুধু এটুকুই দেখেছিল যে লতিফ আর দেলোয়ার রাখালকে ঘাট ধরে টেনে নিয়ে যাচ্ছে।
সোনালি তখনই বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের, আর তার মেয়ে নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে। দুবার লোকলজ্জায় পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না। তারপরে আর কিছু লেখা নেই। হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি। কিছু একটা ভেবে পরের পাতা উল্টায়ে পড়ি। সেখানে লেখা আছে, আমি ওই সাধারণ ছেলেটার পিছনে যতটা ছুটেছি, রাজপ্রাসাদের রাজপুত্রের পিছনেও কেউ অতটা ছুটবে না। ওকে ছেড়ে থাকি কি করে? তাই গন্তব্য দূর অজানায় চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন দেখা হবে না রে পরি। লেখাটার উপরে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা পরীর চোখের পানি। বুকের ভেতরটা মোচড়াচ্ছে খুব। তাহলে কি সোনালির কথাটা সত্যি? আর কোনোদিন দেখা হবে না বোনের সাথে? পরি পরের পাতায় দেখতে পেল, তোর খুব কাছের মানুষগুলো, তোর প্রিয় মানুষগুলোকে প্রতিনিয়ত আঘাত করে চলছে পরি। সময় হলে ঠিকই বুঝতে পারবি। কথাটায় ধাক্কা খেল পরি। কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে? তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে? ঠিকমতো মগজে ঢুকাতে পারছেন না পরি। বোঝার জন্য পরের পৃষ্ঠায় গেল, তবে সেখানে কিছুই লেখা নেই। আরও কিছু পৃষ্ঠায় শুভ্র রঙের মেলা। তার মানে আর কিছু লেখা নেই। সোনালির লেখা শেষ বাক্যটা ভাবনায় ফেলে দিল পরীকে। কাছের মানুষ, প্রিয় মানুষের মানেটা পরীর মাথা ঘুরিয়ে দিচ্ছে। সোনালি আসলে কি বোঝাতে চাইছে পরীকে? এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে। একমাত্র মালা পারবে সোনালির কথার মানে বোঝাতে। ওর কোন কাছের মানুষ ওর প্রিয় মানুষকে আঘাত করছে তা জানতেই হবে। ভাবনাগুলো আর ঘুমাতে দিল না 15 বছরের কিশোরীটিকে। বাকি প্রহর বিনা নিদ্রায় পার করল সে। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে পরি। ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে। কালো রাতের কথা মনে পড়তেই ও ছুটে গেল মায়ের কাছে। কিন্তু মালাকে অন্দরের কোথাও পেল না। দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়তেই মালাকে দেখল পরি। আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা। পরি নিজের ঘরে চলে যেতে চেয়েও থেমে গেল। শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কথা শেষে যখন ওরা চলে গেল তখন ওদের পায়ের দিকে তাকালো পরি। মৃদু হেসে সে দৌড়ে চলে গেল, আর ভুলে গেল সোনালির বলা কথাটা। মেঘেদের শব্দে উথাল পাথাল ধরণী। সূর্য লুকিয়েছে ছাই রঙা মেঘের আড়ালে। বৃষ্টি হচ্ছে, খুব বেশি না, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে। ছাউনির নিচে দাঁড়িয়ে শায়েরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে পালক। খাবারের তদারকি করছে শায়ের। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কাজ করছে। কপাল বেয়ে ঝরো ঝরো করে পানি পড়ছে। হাত দিয়ে বারবার পানি ঝাড়ছে সে। শায়েরের বিরক্তি ভাব দেখে মৃদু হাসল পালক। যদি অসুখ করে বৃষ্টিতে ভিজে। এই ভেবে মুখটা কালো করে ফেলে পালক। তবুও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও। সাদা পাঞ্জাবিতে আবৃত পুরুষটি বড্ড আকর্ষণ করছে ওকে। মিস পালক সরকার, অত দেখো না। পুরুষটি মুসলিম, মায়া বাড়িয়ে লাভ নেই। অন্তর পুরে ছাই হয়ে যাবে যে। ঘাড় ঘুরিয়ে রুমির দিকে তাকালো পালক। রুমি ঠোঁট টিপে হাসছে। তার মানে রুমি কিছুটা বুঝেছে। শায়েরের দিকে তাকিয়েই পালক বলল, ভালো লাগাটা ধর্ম দেখে হয় না, মানুষ দেখে হয়। বুঝি না এই গ্রামে এসে সবার হলো কি? নাইম, শেখর, আসিফ, তুই। তবে তোর কথাটা আলাদা। এটা সম্ভব না। আমি সম্ভব করতে চাইও না। তাহলে ওভাবে দেখছিস কেন? পালক দীর্ঘশ্বাস ফেলে বলে, কদিনই তো আছি, দেখলে তো কোন দোষ নেই। নিজের কাজে মন দিল পালক। রুমি আর কথা বলল না। মেয়ে মানুষ অদ্ভুত, কখন কাকে নজর বন্দি করে ফেলে তা বোঝার উপায় নেই। কাজ শেষ করে সবাই একসাথে এক নৌকাতে এসেছে। সাথে শায়ের ছিল। জমিদার বাড়িতে ফিরে সবাই তাদের ঘরে গেল। পালকরা ওদের ঘরে গিয়ে চমকে গেল পরীকে দেখে। পালঙ্কের উপরে বসে পা দোলাচ্ছে। ওদের দেখেই নেমে কাছে এগিয়ে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠস্বর টেনে বলল, আপনারা শহরে ফিরে যাবেন কবে? আকস্মিক প্রশ্নে চমকালো ওরা। পালক বলল, কেন বলতো? যত তাড়াতাড়ি চইলা যাইবেন ততই ভালো। এই গ্রামটা বেশি ভালো না। মরণ সবখানেই খাড়াইয়া থাকে। আবার চমকে যায় ওরা। মিষ্টি খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কি সব আবল তাবল বকছো বলতো? আসার পর থেকেই দেখছি আমাদের দেখতেই পার না তুমি। আমরা তো ইচ্ছে করে এখানে আসিনি, আনা হয়েছে। মেহমানদের সাথে কিরকম আচরণ করতে হয় জানো না? ভালো না লাগলেই বলো চলে যাই। এভাবে অপমান হতে তো আসিনি আমরা। আর আমরা বয়সে তোমার বড়, তাও এভাবে কথা বলবে? মিষ্টির কথায় হাস্য পরি বলল, আপনাকেও ভালোর লাইগা কইতাছি। আর কি কইলেন? বয়সে বড়। অন্যায় করলে আমি আমার বাপরেও ছাড় দিমু না।
যাই হোক, অন্দরে পুরুষ ঢোকা মানা এইটা তো জানেন। তারপরও 2 ডাক্তার সাহেব আইছিল। আমার হাতে পড়ে নাই, ভাগ্য ভালো। মেহমান বইলা ছাইরা দিলাম, সাবধান কইরা দিয়েন, আর তাড়াতাড়ি চইলা যান। আমি রাইগা গেলে ভালো হবে না। আমি বয়স দেইখা না, মানুষ দেইখা সম্মান দেই। পরি বের হতে গিয়েও ফিরে এসে মিষ্টির সামনে দাঁড়ালো, বলল, বয়স কম কিন্তু রক্ত গরম। কথাটা বলার সময় চোখ থেকে আগুন ঝরছে পরির, যেন ভস্ম করে দেবে মিষ্টিকে। পরি চলে যেতেই রাগটা বাড়ল মিষ্টির। কি তেজ, ওরা এসেছিল বলে এত রাগের কি আছে? পালক একটু ভেবে বলল, এই মেয়ের রাগটা তোর কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক। কারণ আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটা পুরুষ মানুষ বিশ্বাস করে না। এই দিক দিয়ে খুব কঠোর। তোর এমনটা কেন মনে হচ্ছে? আর ছেলে মানুষদের এত অপছন্দ কেন করে পরি? রুমির প্রশ্নে পালক বলল, ঘৃণাটা হয়তো ওর বাবার থেকে শুরু। দ্বিতীয় বিয়ে আর পরির বড় বোন সোনালিও এর মধ্যে হয়তো আছে। অন্য কোন কারণও থাকতে পারে। তবে আমি এটা বুঝেছি যে পরি ওর বড় বোনকে অনেক বেশি ভালোবাসে। এজন্য ও মরিয়া হয়ে গেছে সোনালীকে খোঁজার জন্য। ভালো রহস্য উদ্ঘাটন করেছিস তুই। অনেকটাই বের করেছি। এই বাড়িটা অনেক অদ্ভুত। এতগুলো ঘর পড়ে আছে অথচ সব বন্ধ। সবচেয়ে বড় কথা হলো পরীর কাকাকে অন্দরে ঢুকতে দেওয়া হয় না কেন? আর এত বয়স হওয়ার পর তিনি বিয়ে কেন করছেন না? আর দেখ, পরীর মা অসুস্থ থাকা সত্ত্বেও পরী একটি বার ও মায়ের ঘরে গেল না। অথচ পরীর চোখে আমি ওর মায়ের জন্য ভালোবাসা দেখেছি। এর কারণ কি? পরী ইচ্ছে করে যায় না, নাকি পরীর মা চান না তার মেয়ে আসুক? পালকের কথাটা ভাবাচ্ছে ওদের দুজনকে। কিছু তো একটা গন্ডগোল আছে এই বাড়িতে। নিজের রাগ দমিয়ে মিষ্টি বলল, কিন্তু এসবের মানে কি? সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে কেন ওরা? কি জানি। তবে আমার মনে হয় সব প্রশ্নের জবাব একমাত্র পরীর মা দিতে পারবে। একটু চুপ থেকে পালক আবার বলে উঠল, আজ পরী পুরুষ মানুষকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু এমন একদিন আসবে যে ও নিজেই এক পুরুষে এমনভাবে আসক্ত হবে, তাকে ছাড়া ওর নিঃশ্বাস নেওয়া কঠিন হবে। আর কোন কথা কেউ বলল না। যে যার কাজে মন দিল। এসব নিয়ে ভেবে লাভ নেই, ওরা কদিনের অতিথি মাত্র। ভেলা নিয়ে বের হয়েছে বিন্দু। ওর বাবা মহেশ এসেছে। সাথে সাথেই চন্দনা ঝগড়া শুরু করে দিয়েছে। ঝড়ে আটকে গিয়েছিল মহেশ, তাই আসতে পারেনি। আর এ নিয়ে হেলাহি কাণ্ড শুরু করে দিয়েছে চন্দনা। বিন্দু থাকতে না পেরে চলে এসেছে। একটু এগিয়ে যেতেই সম্পানের নৌকা দেখা গেল। বিন্দু তাকিয়ে রইল সেদিকে। নৌকার ভেতর লোক ছিল বিধায় দুজনের কথা হলো না। সম্পান ঝুঁকে একটা শাপলা তুলে ছুড়ে দিল। বিন্দু খপ করে ধরে নিল সেটা। মুখে হাসি ফুটিয়ে তাকিয়ে রইল সম্পানের দিকে। শাপলাটা হাতে নিয়েই সে ঘুরে বেড়ায় তলিয়ে যাওয়া গ্রাম। পরী নিজের ঘরে বসে আছে। রাগ কমেছে ওর। নাইন, শেখরকে ধরতে পারলে ও কি যে করত। ওর কাছে ভালো পুরুষ মানুষ দুইজন। একজন সম্পান, আরেকজন হলো রাখাল। বাকিদের ও ঘৃণা করে। এসব ভাবতে ভাবতে পরী দোতলা থেকে নিচে নেমে এলো। আনমনে এগিয়ে গেল বৈঠক ঘরের দরজার দিকে। দরজা হাঁটো করে খোলা। ওখান থেকে শায়েরের ঘরটা দেখা যায়। বারান্দায় থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে শায়ের। থমকে দাঁড়ালো পরী। হঠাৎ ওর মনে পড়ল যে এই মানুষটাকে দেখলে ওর রাগ হয় না। কারণটা পরীর অজানা। ঘুমন্ত মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পরী। আচমকা হাতে টান পড়তেই সরে এলসে। গালে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরে পেল সে। মালা রেগে বলে, ওইখানে কি করস? তোরে মানা করি নাই। মালার কথার উত্তর না দিয়ে পরী মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আপনার তো অনেক জ্বর। আহেন, ঘরে তো ডাক্তার আছে। মালা হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোর এত ভাবতে হবে না, যা ঘরে যা। মালার ধমকে পরী রাগ করে নিজের ঘরে চলে গেল। দরজা খুলে রাখার জন্য কুসুমের গালেও পড়ল একটা। মালা অনেক বকাবকি করলেন কুসুমকে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরী। মায়ের এই একটা স্বভাব ভালো লাগে না পরীর। মালার যতই অসুখ হোক না কেন কখনোই পরীকে তার কাছে ঘেঁষতে দেন না। এমনকি তার ঘরে যাওয়ার অনুমতিও পরীর নেই। এমন কারণের কোন মানে আছে? এজন্য পরীর খুব রাগ হয়। শাপলা হাতে বিন্দু আসতেই পরীর ধ্যান ভাঙে। বিন্দু হাসি মুখে এসে বলে, আচ্ছস কিবা পরী? সব ঠিকঠাক তো? বয় এইখানে। তোর খবর কি? আর মাছি? সবই ভালা, তবে আহার সময় দেখলাম শায়ের দাদা শুয়ে আছে। জিগাইলাম, কইল জ্বর হয়েছে। আহারে, মানুষটা বড্ড ভালো। কেউই নাই, এখন দেখব কেডা? পরী চমকে তাকালো বিন্দুর দিকে। বলল, জ্বর হয়েছে মানে? চল তো দেখি। বিন্দু পরীকে বাধা দিয়ে বলল, পাগল তুই।
যেটি দেখলে তোরে মারব। পরি একটু ভেবে বলল, তুই এক কাজ কর, বাটিতে কইরা পানি আর কাপড় নিয়া পট্টি দে, আমি ওষুধ আনতাছি। বিন্দুকে পাঠিয়ে পরি ছুটে গেল পালকের কাছে। জ্বরের ওষুধ চেয়ে নিয়ে বিন্দুকে দিয়ে পাঠায়। পালক ভেবেছিল মালার জন্য পরি ওষুধ নিচ্ছে, কিন্তু বারান্দায় আসতেই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। পালক ভাবতেও পারছে না যে পরি শায়েরের কথা ভাবছে কেন। ওখানে বেশিক্ষণ থাকলো না পরি, মালা দেখলে রাগ করবে। দোতলায় উঠে পালকের পাশ কাটিয়ে যাওয়ার সময় পালক বলে উঠল, আমি যতদূর জানি তুমি পুরুষ মানুষ পছন্দ কর না, তাহলে এই ছেলেটার জন্য এত কিছু করছো কেন? ওরটা দিতে পারল না পরি। নিজেকেও সে এই একই প্রশ্ন পরি করেছে, কিন্তু ওর খুঁজে পাচ্ছে না। তাই ও নিজের ঘরে চলে গেল। পালক আগের মতো দাঁড়িয়ে রইল। আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই মিষ্টি গিয়ে নাইম আর শেখরকে ধরল। রেগে বলল, তোরা কি কখনোই মানুষ হবি না? শেখর মজা করে বলল, কোন সন্দেহ আছে? গাধা একটা। পরি জেনে গেছে তোরা কাল রাতে ওর ঘরে গিয়েছিলি আর আমাদের হুমকি দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে যাই। নাইম অবাক হয়ে বলে, কি? পরি জানলো কিভাবে? কাল রাতে তো পরি বাড়িতেই ছিল না। নাইম শেখর বাদে সবাই চমকালো। নাইম বলল, কালকে আমরা পরীকে দেখতে পারিনি, কারণ পরি অন্দরে ছিল না, বাইরে ছিল, কিন্তু কোথায় গিয়েছিল তা জানি না। আর পরি যদি থাকতো তাহলে আমরা ধরা খেতাম। সবাই বেশ অবাক হয়ে গেল। রুমি বলে, তাহলে পরি বুঝলো কিভাবে যে তোরা এসেছিলি? পালক বলল, এটুকুই বয়সে যথেষ্ট বুদ্ধির অধিকারী হয়েছে মেয়েটা। আর পরি এটাও বুঝেছে যে তোরা দুজন এসেছিলি। ওসব বাদ দে, চল আমরা চলে যাই। আমার এই জায়গাটার সুবিধার মনে হচ্ছে না, বিপদ হতে পারে। মিষ্টির কথায় নাইম বলল, আমরা কেন যাব? কাজে এসেছি, কাজ শেষ করে তারপর যাব। তাহলে পরীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। নাইম জবাব দেওয়ার আগেই পালক বলল, মিষ্টি ঠিক কথা বলেছে নাইম। পরীর কথা মাথা থেকে বের করে দে, তাহলে আমাদের সবার ভালো। পরীর মধ্যে কিছু একটা আছে, গোপন কোন রহস্য, যার জন্য ও নিজেকে শক্তিশালী মনে করে। তাই আমাদের ভালোর জন্য হলেও এসব চিন্তা বাদ দে। নাইম কথা না বলে স্থান ত্যাগ করল। তবে ওর চিন্তা তরতর করে বেড়ে গেল। সবখানে এত রহস্যের গন্ধ কেন? এখন ওর মনে হচ্ছে এই গ্রামটাই রহস্যজনক। কারো মুখে জমিদার বাড়ির কোন কথা শোনা যায় না, ভালো মন্দ কোন কথা না। জানার আগ্রহ আরও বাড়ছে নাইমের। কিছু তো একটা গোপন তথ্য আছে ওই বাড়িতে। কাজ শেষ করে ফিরতেই শায়েরের মুখোমুখি হয় নাইম। আপনার জ্বর এখন কেমন? বিগলিত হেসে শায়ের জবাব দিল, কাজের মানুষ আমি, জ্বরের কথা ভাবলে হবে? নিজের শরীরের কোথাও ভাবতে হবে। কালকে বৃষ্টিতে ভেজা আপনার উচিত হয়নি। এই সময় একটু সাবধানে থাকবেন। আচ্ছা থাকবো। শুনুন। শায়ের চলে যেতে গিয়েও দাঁড়ালো। নাইম বলল, এই বাড়ির ভেতরে বোধহয় অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানা মতে জমিদারের 3 কন্যা আর 1 পুত্র, এবং 2 বউ, আর একটা ভাই আছে। বাড়িতে কাজের লোক আছে, পাহারাদার আছে। আর কি জানতে চান? নাইম আমতা আমতা করে বলল, মানে পরি। এই নামটা ভুলে যান। গ্রামের প্রায় সব মানুষ পরীকে চিনলেও স্বীকার করেন না, আপনিও তাই করুন, ভালো হবে। এর বেশি কিছুই আমি জানি না, আর আপনি জানার চেষ্টাও করবেন না। কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগলো শায়েরের কথাগুলো। এভাবে বলল কেন? ও শায়ের তো জমিদারের লোক, যদি সবাইকে বলে দেয়? স্কুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগান বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোন কিছু না ভেবে নাইম একজন মাঝিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি দিয়ে আঘাত করে নাইমের মাথার পেছনে। পড়ে গেল নাইম, ব্যথায় ঘুমাতে লাগলো। মাথা থেকে রক্ত বের হচ্ছে কিনা অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলেও সবকিছু ঝাপসা দেখছে সে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। তবে কেউ এলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পর হয়তো ও মারা যাবে। ঠিক তখনই হাজির হলো শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখল নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকল। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্ত ও বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনও আছে। ও ভাবছে কে করতে পারে কাজটা। পরি হয়তো, কারণ ওর জানা মতের রাতে পরি বের হয়।
আবার ভাবছে শায়ের ও হতে পারে, কারণ আজকে শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয় সেজন্যই কি? নাইম নিজের ঘরে শুয়ে আছে, মাথার মধ্যে হালকা ব্যথা অনুভব করছে, যার জন্য মাথাটা বেশ ভারী মনে হচ্ছে নাইমের। জ্বরও এসেছে গায়ে। আজকে ওদের কেউই বের হয়নি, সবাই এখন নাইমের পাশেই বসে আছে। মিষ্টি ভীষণ খেপেছে পরীর উপর। ওর ধারণা পরী একাজ করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর খুব ভয় করছে, এখানে থাকতে ইচ্ছা করছে না। তখনই ঘরে প্রবেশ করলো শায়ের। নাইমের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন কেমন আছেন? নাইম চোখ তুলে তাকিয়ে আলতো হাসল, জি ভালো। চেয়ার টেনে বসে শায়ের বলল, ভাগো ভালো যে আমি ঠিক সময়ে পৌঁছেছিলাম। রাতে জ্বরটা বেড়েছিল, ভাবলাম বের হব না, আল্লাহই নিয়ে গেছে আমাকে। আপনার কি মনে হয়, মানে কাজটা কে করতে পারে? আমার মনে হয় বিপক্ষ দল একাজ করেছে, আর নয়তো আপনার উপর কারো ক্ষোভ ছিল। আপনার সাথে কি কারো মনোমালিন্য হয়েছিল? নাইম মাথা নেড়ে না বলল, তাহলে বুঝতে পারছি না। বন্যার কারণে লোকজন ও লাগাতে পারছি না। পালক বলে উঠল, জমিদার এবং ওনার ভাই এখন কোথায়? দেখছি না তো। ওনারা শহরে গিয়েছেন, দুদিনের মধ্যেই ফিরে আসবে। আমি এখন আসি। শায়ের উঠে চলে গেল। মিষ্টি বলল, আমি নিশ্চিত কাজটা পরী করেছে। পালক শায়েরের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছেলেটা অদ্ভুত, মেয়েদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলে না। ওই অদ্ভুতের মধ্যে ভূত আছে। এটা জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি বুঝি না। শোন নাইম, আমি আর কোন কথা শুনবো না। এবার আমরা ফিরে যাচ্ছি। নাইমকে শাসিয়ে কথাটা বলে মিষ্টি। প্রত্যুত্তরে নাইম বলল, আমাকে পরীর সাথে কথা বলতে হবে। কাজটা কি সে সত্যি করেছে? পরী আপার লগে দেখা করার কথা ভুইলা যান সাহেব। আপার পরাণ থাকতে বেডা মাইন্সের সামনে আইব না। হাতে ফলের থালা নিয়ে ঘরের ভেতর এলো কুসুম। তারপর আবারও বলতে লাগলো, পরী আপা আমারে পাঠাইছে আপনাগো সব কইতে। জানেন তো আমাগো বড় মা আপারে কসম দিছে, হ্যাঁ যেন কোন পুরুষের মুখ না দেখায়। কিন্তু কেন কসম দিছে তা আপাও জানে না। আপনাগো কেউ অন্দরে গেছিল আপা জানে, কিন্তু হে আপনাগো ক্ষতি চায় না। এই গ্রামের মানুষ একে অন্যের শত্রু, তাই আপা চায় আপনাগো ক্ষতি না হোক। আর আপনাগো সাবধান থাকতে কইছে। রাইতের বেলা বাইর হবেন না, সবসময় শায়ের ভাইয়ের সাথে থাকবেন। কথা শেষ করে কুসুম চলে গেল। কুসুমের কথার মানে পুরোপুরি কেউ না বুঝলেও পালক বুঝেছে। ও বলল, তার মানে মালা বেগম এর কসমের জন্য পরী কারোর সামনে আসে না, এমনকি নিজের চাচার সামনেও না। কারণ কি? পরীর রূপ, নাকি এর মধ্যে অন্য কারণ আছে? বেশি ভাবিস না পালক, ওদের সম্পর্কে জানার দরকার নেই। আজ নাইমের উপর হামলা করেছে, কাল আমাদের উপরও করতে পারে। তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। ভয় জড়ানো কণ্ঠে বলল রুমি। নাইম এবার রাগ করে বলে, তোরা থামবি? এক চিন্তায় মরে যাচ্ছি, আরেক চিন্তা ঢোকাচ্ছিস মাথায়। আমার মনে হচ্ছে কুসুম সব কথা বলেনি। এই বাড়ির সবাই আমাদের থেকে কিছু আড়াল করছে। অন্দরে যা হচ্ছে তার সবকিছু পরীর মা জানে। কিন্তু আমার মাথায় যে ভাবনাটা ঢুকেছে সেটা হলো পরীর চাচা। পালকের কথায় শেখর বলল, বিয়ে করেনি তাই তো? তার বউ হয়তো মারা গেছে, এজন্য আর বিয়ে করেনি। আর এসব ব্যাপার বাদ দিত। আমরা দুদিনের অতিথি বলতে গেলে কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে? আসিফ বলল, সেটাই ঠিক। বেশি গোয়েন্দাগিরি করলে শেষে আমাদের এই বিপদ। কেউ আর কোন কথা বলল না। নাইম ভাবছে, শায়েরের কথা শুনে মনে হলো ও কিছুই করেনি। কিন্তু কে করেছে? মাথা ফেটে যাচ্ছে নাইমের। অন্যদিকে পালক ভাবছে মালার কথা। মালা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু কি জানে? কুসুম ছুটে গেল পরীর কাছে। এতক্ষণ সব লুকিয়ে শুনেছে সে। পরীকে খবরটা দিতেই ছুটে গেল। পরীর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে পরী মুচকি হাসল, বলল, শহরে বাবু পরীর লগে কথা কইতে চায়। এত স্বপন দেহা ভালো না কুসুম। পরী তারে কিছুই করব না। পরীর বাপে জানলে অনেক কিছু করব। একখান কথা জিগাইয়াবা, বড় মা আপনেরে কসম দিছে কেন? জানি না রে কুসুম, আমার মনে অনেক কষ্ট। সোনা আপার তো কোন খবর নাই, রূপা আপা থাকতেও নাই। আমারে নিয়া অনেক চিন্তা করে আম্মা। রূপ থাকা হইল অভিশাপ রে কুসুম। কন কি আপা, আপনি মেলা সুন্দর, যার লগে আপনার বিয়ে হইবে হেই অনেক ভাগ্যবান। না রে কুসুম, রূপ আছিল বইলা সবাই সোনা আপার দিকে খারাপ নজরে তাকাইত। রূপা আপারে তো। একটু থামলো পরী, ধরে গলায় বলল,
আমার দিকে কেউ খারাপ নজর না দেয়, তাই আমা কসম দিছে আমি যেন কাউরে মুখ না দেখাই। পুরুষ মানুষের নজর খুব খারাপ। মন চায় চোখ দুইটা উঠাইয়া ফালাই। কুসুম চুপ করে রইল। রাগে শরীর কাঁপছে পরীর। কুসুমের মনে হলো পরী বোধহয় কারো লালসার শিকার হয়েছিল, কিন্তু জিজ্ঞেস করল না। পরীকেই বলতে দিল, আজকের পুরুষ মানুষ সুন্দর কিছু দেখা মুগ্ধ হয় না, লালসার চোখে দেখে। সুন্দর ছুতে পাগল হয় তারা। হিংস্র থাবা দিয়ে সব সৌন্দর্য শ্বাস কইরা দেয়। আমার কাছে ওই পুরুষকে বাঁচার দরকার নাই। জানস কুসুম, আমি একটা মানুষরে খুন করতে চাই, যে তিনটা জীবন নষ্ট করতে চাইছিল। চমকালো কুসুম, পরীর দিকে তাকিয়ে ভাবল এত সুন্দর ফুলকে কে নষ্ট করতে চেয়েছিল। সে বলল, ক্যাডা আপা। মুহূর্তেই পরীর ভাবগতি বদলে গেল, বলল, তা দিয়া তুই কি করবি? আম্মা আইব কখন? একটু ভয় পেল কুসুম। এতক্ষণ তো ভালো করে কথা বলছিল, এখন আবার হলো কি? কুসুম বলল, কবিরাজ দেহান হইলেই আইব, তুই যা এখন। কুসুম কোনোমতে ছুটে পালালো। পরী জানালার সামনে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তের রূপালীর কথা ভীষণ মনে পড়ছে পরীর। অনেক দিন দেখেন না রূপালীকে। প্রিয়জন দূরে থাকলে বুঝি এমন কষ্ট হয়। পানি এলো পরীর চোখে। বোনদের খুব মনে পড়ে ওর, যাদের সাথে শৈশব কেটেছে আজ তারাই নেই। রাতে মালার অবস্থার অবনতি হলো। কবিরাজ দেখিয়ে কোন লাভ হলো না। শ্বাসকষ্ট হচ্ছে মালার। জেসমিন মালার পাশে বসে চোখের পানি ফেলছে। পরীকে খবর দিতে না চাইলেও সে খবর পেয়ে যায়। জুম্মান গিয়ে পরীকে খবর দিতেই পরী ছুটল মায়ের ঘরের দিকে। পথিমধ্যে কিছু একটা ভেবে থেমে গেল পরী, তারপর আবারও ছুটল পালকদের ঘরে। পরীর কথা শুনে ওরা সবাই ছুটে গেল মালার ঘরে। মালা তখন যন্ত্রণায় ছটফট করছিল। সবাইকে একসাথে আসতে দেখে জেসমিন আঁতকে ওঠে। পালক এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? আমাকে দেখতে দিন। জেসমিন বলে উঠল, তোমরা সবাই চইলা যাও, আপা এমনই ঠিক হইয়া যাইব। পরী খেপে গেল জেসমিনের উপর, বলল, বাধা দেন কেন? আমার আম্মা ভালো হইলে তো আপনার ক্ষতি, তাই না? আমার আম্মার যদি কিছু হয় তাইলে ভালো হইব না। সইরা যান কইতাছে। জেসমিন কাঁদতে কাঁদতে পরীর হাত ধরে বলল, পরী তুমি চইলা যাও, আপার ভালো চাই দেইখা কইতাছে। গর্জে ওঠে পরী, হাত ছাড়েন আমার। ওই বুড়ি আর আপনি আম্মারে খালি কবিরাজের কাছে নিয়ে যান, যাতে আম্মা ভালো না হয়। আমি এইবার সব বুঝছি। আপনাগো কারণে আমি আম্মার ঘরে আইতে পারি না। আম্মা আগে ভালো হোক, তারপর ওই বুড়িরে আমি ওর স্বামীর কাছে পাঠায় দিমু। ডাক্তার আপা আপনি আম্মারে দেখেন। মাথা নেড়ে পালক কাছে যেতে জেসমিন আবারও না করছে। উপস্থিত সবাই অবাক হচ্ছে, জেসমিন এরকম করছে কেন? পরী বারবার অপমান করছে, তবুও জেসমিন মানছে না। শেষে পরী আর রুমি টেনে ঘরের বাইরে নিয়ে এলো জেসমিনকে। মিষ্টিও চলে এসেছে। ঘণ্টা খানেক পালক ছিল মালার কাছে। মালাকে একটু সুস্থ করে পালক বাইরে আসতেই পরী বলল, কি হয়েছে আম্মার? আম্মা ভালো হইব তো? পালক কিছু না বলে জেসমিনকে ডেকে ভেতরে নিয়ে গেল, বাকিদের বাইরে অপেক্ষা করতে বলল। পরীর তরস সইছে না। রুমি পরীকে সান্ত্বনা দিল, কারণ মেয়েটা শব্দ করে না, কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর পালক এসে পরীকে বলল, পরী তোমার মায়ের অবস্থা বেশি ভালো না। শহরে নিয়ে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। যা করার জলদি করতে হবে। কবিরাজ তোমার মা কে ভালো করতে পারবে না। পরীর ভয় হলো মালাকে নিয়ে। মালার কিছু হলে পরী কাকে নিয়ে থাকবে? শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চেষ্টা করেও নিজেকে শক্ত রাখতে পারছেন না পরী। মায়ের প্রতি সব মেয়েরাই ফুটবল হয়। সব কষ্ট তারা হাসিমুখে মেনে নিলেও মায়ের কষ্ট মানতে পারে না। নারীর মন কোমল পদ্মের ন্যায় পরিস্ফুটিত। মায়ের জন্য মন চোখ দুটোই কাঁদছে পরীর। নিজেকে আজ ফুটবল মনে হচ্ছে। পালক পরীর কাঁধে হাত রেখে বলল, চিন্তার কোন কারণ নেই পরী। ভালো ডাক্তার দেখালে তোমার মা ভালো হয়ে যাবে। পরী কৃতজ্ঞতার সহিত পালকের দিকে তাকালো। পালক সৌজন্যে মূলক হাসি দিল। ঘরে গিয়ে পালক কারোর সাথে কোন কথা বলল না। সকালে কারো চিল্লানোর আওয়াজে ঘুম ভাঙে পালকের। বাইরে এসে দেখে মালা পরীকে মারছে। চুলের মুঠি ধরে মেরাই যাচ্ছে। জেসমিন মালার হাত ধরে টানছে। ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পালক নিচেও দৌড়ে গেল। পরীকে ছাড়িয়ে বলল, কি করছেন? এভাবে কেউ মারে নাকি? ওরে মাইরা ফালামু আমি। শরীর ভালো আছিল না দেখা কাইল কিছুই কইতে পারি নাই। বড় মাইনসের মুখে মুখে তর্ক করা শিখছে ও। এমন মায়া লাগবো না আমার। পরী বলল, সব সময় আমার লগে এমন করেন কেন আম্মা? আমি আপনের ভালো চাই দেখা। মালা পরীকে থামিয়ে বলল, তোরে আমার ভালো দেখতে হইব না।
তোর মুখ বন্ধ রাখলেই আমার ভালো। আল্লাহ, এই কেমন মায়া আমার পেটে দিলা। মালা বিলাপ করতে করতে চলে গেল। পরী রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। জেসমিনের সাথে খারাপ ব্যবহার করার জন্য প্রায়ই পরী মার খেত, আজও তার ব্যতিক্রম হলো না। মায়ের এরকম আচরণ পরীর ভালো লাগে না। আফতাব বিকেলে ফিরে এসেছে। কালকে আসার কথা ছিল কিন্তু আজকে হুট করেই চলে এসেছে। মালার অসুস্থতার খবর পালক নিজে আফতাবের কাছে বলল। এও বলল সে যেন মালাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখান। নিজের পরিচিত একজন ডাক্তারের ঠিকানা ও পালক দিয়ে দিল আফতাবকে। আফতাব দেরি করল না। পরদিন সকালে চলে গেল মালাকে নিয়ে। পরীকেও জানানো হলো না। চলবে।